প্রিয় সাংবাদিক ভাইয়েরা, প্রিয় দেশবাসী, জুলাই ঘোষণাপত্রের 17 নম্বর দফায় বলা হয়েছে, আওয়ামী ফ্যাসিবাদী বাহিনী রাজপথে নারী শিশুসহ প্রায় 1000 মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। কিন্তু আমরা লক্ষ্য করলাম জাতিসংঘের যে প্রতিবেদন, সেখানে উল্লেখ করা হয়েছে জুলাই বিপ্লবে শহীদের সংখ্যা 1400-এর অধিক, এবং সরকারি যে গেজেট প্রকাশ করা হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে 836 জন। আগে উল্লেখ করা হয়েছিল 844 জন, পরবর্তীতে 8 জনকে বাদ দেওয়া হয়েছে। তাহলে কি আমরা সেই মুক্তিযুদ্ধের ইতিহাসের শহীদের সংখ্যার মতো জুলাইয়ের শহীদের সংখ্যা নিয়েও রাজনীতি করব? কেন 6 জন শহীদের লাশ 1 বছর ধরে ঢাকা মেডিকেলে পড়ে থাকে? কেন যাদেরকে গণকবর দেওয়া হয়েছে এখনো পর্যন্ত সেই বেওয়ারিশ লাশ কার আমরা জানতে পারলাম না? শহীদের সংখ্যা নিয়ে এই ধরনের বিভ্রান্তিকর বক্তব্য জুলাই ঘোষণাপত্রে কোনোভাবেই থাকতে পারে না। সেইখানে আরও উল্লেখ করা হয়েছে প্রায় শব্দটি। শহীদ তো প্রায় হতে পারে না, শহীদের সংখ্যা স্পষ্ট হতে হবে। বছরেও সরকার সেই সংখ্যা স্পষ্ট করতে পারেনি। জুলাই ঘোষণাপত্রে শহীদের সংখ্যা নিয়ে এক ধরনের তামাশা করা হয়েছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, ঘোষণাপত্রের 18 নম্বর দফায় বলা হয়েছে, গণভবনমুখী জনতার উত্তাল যাত্রার মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা 5 আগস্ট 2024 পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। হাসিনা কি সত্যিই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে? আজও আমরা জানি না কিভাবে হাসিনা ভারতে চলে গেল, কিন্তু সরকার উল্লেখ করেছে যে হাসিনা ভারতে পালিয়ে গেছে, কিন্তু আমরা সেই সময় শুনি নাই যে হাসিনা পালিয়ে গেছে, বরং নেগোসিয়েশনের মাধ্যমে হাসিনা দেশ ছেড়েছে। সে এত মানুষকে গুলি করে হত্যা করেছে, তার বিচারের জোরালো দাবি জানিয়ে আসছে। কিন্তু যে হাসিনার নির্দেশে এত প্রাণ হলো বলিদান, এত রক্ত, এত তার বিরুদ্ধে রায় ঘোষণা করে দিলেই বিচার সম্পূর্ণ হয়ে যাবে না। হাসিনাকে যদি 100বার ফাঁসিতে ঝুলিয়ে শাস্তি দেওয়া হয়, তাও শাস্তির পরিমাণ কম হয়ে যাবে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, জুলাই ঘোষণাপত্র থেকে নিরাপদ সড়ক আন্দোলন, ভ্যাট বিরোধী আন্দোলন, শাপলা চত্বরের হত্যাকাণ্ড, নরেন্দ্র মোদীর আগমন বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, পরিকল্পিতভাবে বিডিআর বিদ্রোহের নামে 57 জন সেনা অফিসারের হত্যাকাণ্ড, আবরার ফাহাদ হত্যাকাণ্ড ইত্যাদি স্থান পায়নি। এই আন্দোলনগুলো এই প্রজন্মের মস্তিষ্কে ও মনস্তত্ত্বে বিপ্লবের বীজ বপন করে ও তারুণ্যকে বিপ্লবের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত করে। কিন্তু কেন ও কোন উদ্দেশ্যে তারুণ্যের এই সংগ্রামকে জুলাই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করা হলো না, সেই প্রশ্ন আমরা সরকারের কাছে রাখছি। আমরা সরকারকে বলতে চাই, জুলাই যে ঘোষণাপত্র আপনারা প্রকাশ করেছেন, অবশ্যই অন্যান্য দলেরও দাবি আছে, আরও অনেক স্টেক হোল্ডারের দাবি আছে, সবার দাবির প্রেক্ষিতে সংযোজন করতে হবে। সংস্কার কোনো খারাপ শব্দ নয়, আপনারা যেটি প্রকাশ করেছেন আমরা বর্জন করছি না, কিন্তু আমরা আহ্বান জানাচ্ছি আপনারা অবশ্যই
এই জুলাই ঘোষণাপত্রের সংশোধন করবেন। গতকাল অনুষ্ঠানে যাওয়ার জন্য সরকারের উচ্চ পর্যায় থেকে আমাদেরকে আহ্বান করা হয়েছিল যে আপনারা আসেন, যদি আপনাদের কোনো দাবি থাকে সেটি আপনারা জানাবেন এবং তারা সেটি পরবর্তীতে পর্যালোচনা করবেন। আমরা আজকে সরকারকে দাবি জানাচ্ছি, যদি জুলাই গণঅভ্যুত্থানের সঠিক ইতিহাস আপনারা মূল্যায়ন না করেন এবং একই সাথে জুলাই ঘোষণাপত্রে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট 2018 সালের কোটা সংস্কার আন্দোলন সহ নিরাপদ সড়ক আন্দোলন এবং অন্যান্য আন্দোলনগুলো আপনারা তুলে না ধরেন, তাহলে গণ অধিকার পরিষদ এই জুলাই ঘোষণাপত্র বর্জন করতে বাধ্য হবে। আজকে আমরা করছি না, আমরা সরকারকে সময় দিচ্ছি, আমরা দেখতে চাই সরকার কি করেন। এবং একই সাথে আমরা গতকাল লক্ষ্য করলাম মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বিচার সংস্কার এবং নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করেছেন। আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে জাতির সামনে সুস্পষ্ট বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। আমরা গত এক বছর সরকারের অনেক বিষয়ে সমালোচনা করেছি, আবার প্রশংসাও করেছি। আমরা কখনোই বলি নাই আমরা এই সরকারের পতন চাই, এই সরকার ব্যর্থ হোক, আমরা কখনোই সেই প্রত্যাশা করি না। আমরা সরকারকে বলতে চাই, আপনাদের হাতে আর যতটুকু সময় আছে আপনারা এই সময়ের মধ্যে ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার করুন এবং একই সাথে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমে আপনারা বিচারের সঠিক গতিপথ নির্ধারণ করুন। এবং নির্বাচনের ব্যাপারে মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, আমরা মনে করি তার এই বক্তব্যের মাধ্যমে ১/১১ সৃষ্টির যে ধোঁয়া তোলা হচ্ছিল, জনগণকে ভয় দেখানোর যে চক্রান্ত করা হচ্ছিল, সেই ভয় দূর এই সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার মাধ্যমে এ বিষয়ে আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমার বক্তব্য শেষ। আমাদের মাননীয় সভাপতি